আসসালামু আলাইকুম। দুরন্ত বাইসাইকেল প্রেজেন্টস দুরন্ত বিশ্বকাপে সকলকে আমন্ত্রণ। এই দুইজন ব্যাটার, মাত্র দুইটা ব্যাটারের উপর ভর করে একটা দল সেমিফাইনাল পর্যন্ত গেছে। এই দুইজন ব্যাটার ব্যতীত মিডল অর্ডারের সমন্বিত গড়টা হচ্ছে মাত্র 11। সেই দলটা সেমিফাইনাল গেছে। তার পেছনে কারণের জায়গাটা হচ্ছে এই দুইজন মেইন ব্যাটারকে রাইট টাইমে রাইট ওয়েতে ব্যবহার করেছে আফগানিস্তানের কোচিং প্যানেল, এবং সেই সঙ্গে এই দুইজন ব্যাটারের ওই স্কিলটা রয়েছে, যেই স্কিলটা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে একটা স্টেজ ছিল যে 4 ওভারে তাদের রান ছিল 11। এই দুজন মিলে 4 ওভারে 11 রান নিয়েছিলেন। ঠিক তার পরের 5 ওভারে এই দুজন মিলে 51 রান নিলেন। তাদের মধ্যে এবিলিটি আছে স্টে করে সেটাকে ক্যাপিটালাইজ করা কিংবা রাইট বোলারটাকে টার্গেট করা। রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরান, এই দুইজন ব্যাটারের স্কিলটা এই পর্যায়ে আছে যে তারা যে কোনো প্রতিপক্ষকে চ্যালেঞ্জ দিতে পারেন, এবং এই দুইজন ব্যাটারই মূলত পুরো দলের দায়িত্বটা কাঁধে নিয়েছেন। সো এটা একটা সিনেমার কাহিনী কিন্তু হতে পারে। এই কারণে হতে পারে যে দুইজন ব্যাটারের উপর ভর করে একটা টিম সেমিফাইনাল পর্যন্ত চলে গেছে বিশ্বকাপের। আপনি খেয়াল করে দেখেন, নিউজিল্যান্ডের এগেনস্টে গুরবাজ 56 বলে 80, ইব্রাহিম জদরান 44-41 বলে, ওপেনিং জুটি 103। এই ওয়ার্ল্ড কাপে এই ওপেনিং জুটি 3টা সেঞ্চুরি পার্টনারশিপ করেছে। আমি পরের কার্ডটায় যাই। উগান্ডার সাথে রহমানুল্লাহ গুরবাজ 76-45 বলে, ইব্রাহিম জদরান 70-46 বলে, ওপেনিং জুটি 154। পরের কার্ডটায় যাই। পরের কার্ডটায় গেলে দেখবো অস্ট্রেলিয়ার বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজ 60-49 বলে, ইব্রাহিম জদরান 51-48 বলে, ওপেনিং জুটি 118-95 বলে। যে সমস্ত কন্ডিশনে খেলেছে, কন্ডিশন তাদের ফেভারেবল, তাদের বোলিংয়ের জন্য ফেভারেবল। খুব বড় রান তাদের করতে হয় নাই, কিন্তু এই দুজন ব্যাটার ওই ক্যালকুলেশনটা খুব ভালো মতো করেছেন, ক্যালকুলেটিভ ক্রিকেট খুব ভালো মতো করেছেন, এবং তাদেরকে ওইভাবে ট্রেন আপও করা হয়েছে। খেয়াল করে দেখবেন এই দুজন ব্যাটার যখন ব্যাটিং করেছে একটা কমন স্ট্র্যাটেজি ছিল আলতো করে পুশ করে 2 রান নেয়া। তারা একদম পাগল করে ফেলেছেন ফিল্ডারদেরকে। আপনি প্রত্যেকটা ম্যাচ যদি আফগানিস্তানের ম্যাচ দেখে থাকেন, এই দুজন ব্যাটারের কমন স্ট্র্যাটেজির জায়গা ছিল যে সময়টাতে হয়তো তারা বাউন্ডারি মারতে পারছে না, স্লো পুশ করে, মিড উইকেট একটা স্লো পুশ করে, কাভার একটা স্লো পুশ করে 2 রান নিয়ে ফেলছে, এবং এত স্পিডে তারা 2 রান নিয়ে ফেলছে। এই জায়গাটা কিন্তু ডেভেলপমেন্টের বিষয়। আপনি হয়তো 1 বছর আগেও এই দুজনের কাছ থেকে এইরকম ব্যাটিং দেখেননি যেটা আপনি এই মুহূর্তে দেখছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য জায়গা, সেই উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে ব্যাটিং টেকনিকের জায়গাটা। খেয়াল করে দেখেন, রহমানুল্লাহ গুরবাজ উইকেটের সামনে থেকে, বিশেষ করে যে জায়গাটা আমরা সবসময় বলি যে টি-20 ক্রিকেটে ব্যাটারের স্কিল আরও বেশি প্রস্ফুটিত হবে যদি সেই ব্যাটারের লং অফ এবং লং অন অঞ্চলে শট নেগোশিয়েট করার ক্ষমতা থাকে। রহমানুল্লাহ গুরবাজের আগের কার্ডটাতেই যাই আমরা। 19 রান লং অন অঞ্চল দিয়ে, 12 রান লং অফ অঞ্চল দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তিনি এই ভি জোন দিয়েই করেছেন। পরের ম্যাচটা যাই। উগান্ডার এগেন্সে দেখেন 20 রান 17 রান এই ভি জোন দিয়ে, এখান দিয়ে রান করছেন। এরপর যে অস্ট্রেলিয়ার সাথে 18 রান 7 রান, আবার এই পাশ দিয়ে যে 16 রান, এই পার্টিকুলার জোনটা দিয়ে একটু ভি এবং ওয়াইডিশ ভি জোনটা দিয়ে তিনি ম্যাক্সিমাম সংখ্যক রান বা সবগুলো ওভার বাউন্ডারি তিনি মেরেছেন। বাংলাদেশের ব্যাটারদেরকে আমরা কি দেখি? বাংলাদেশের ব্যাটাররা মিড ওভার্সে স্ট্রাগল করেন। মিড ওভার্সে তারা রান বের করতে পারেন না, তখন কি করেন? সুইপ করতে যান, ডিপ স্কোয়ার লেগে আউট হন, স্লোয়ার বলে পুল করতে যান, ডিপ স্কোয়ার লেগে আউট হন, নয়তো কাভার একটা ক্যাচ দেন। এর বাইরে কিন্তু জোন নাই। প্রবলেমের জায়গাটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা লং অন লং অফ খেলতেই চান না, লং অন লং অফ দিয়ে রানই বের করতে চান না, কারণ তাদের ওই স্কিলের জায়গাটা নাই। নাজমুল শান্ত যখন ব্যাটিং করেন ইনসাইড এজ হয়, ব্যাটের মিডলিং কতটুকু হয়, এই জায়গায় কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। তাহলে কোচিং প্যানেল কিভাবে কাজ করছে, কি কাজ করছে, সেটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আফগানিস্তান তাদের ওপেনিং কম্বিনেশন দিয়ে 3টে সেঞ্চুরি পার্টনারশিপ করেছে। বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতে ওপেনিং কম্বিনেশন দাঁড়িয়ে গিয়েছিল, তারা একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ রান করেছে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। তার মানে এই জায়গাটায় একটা বিষয় প্রমাণিত হয় যে টি-20 ক্রিকেটের টপ অর্ডারের ব্যাটিংটা কতটা গুরুত্বপূর্ণ, এবং টি-20 ক্রিকেটে যদি টপ অর্ডার মোমেন্টাম দিতে পারে, পরের দিকের ব্যাটারদের কাছ থেকে 2 জন খেললেই আসলে টি-20 ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। ডেফিনেটলি আফগানিস্তান উইল স্ট্রাগল যদি রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জদরানের মধ্যে কেউ একজন আউট হয়ে যান, কিন্তু দে এনশিওর্ড, তারা এনশিওর করেছেন যে তারা ক্রিজে থাকবেন। সো এই যে রাইট প্লেয়ারটাকে রাইট ওয়েতে ব্যবহার করা এবং টেকনিক্যালি শার্প 2 জন ব্যাটার থাকলেই যে অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারেন, সেটার একটা প্রমাণ কিন্তু আফগানিস্তানের এই ব্যাটিং অর্ডারটা রেখেছে। সো এটা একটা খুব উল্লেখযোগ্য জায়গা ছিল যে মাত্র 2 জন ব্যাটার, সেই 2 জন ব্যাটারের যদি প্রপার স্কিলটা থাকে, রাইট শেপে তারা থাকেন এবং প্রপার ক্যালকুলেশনটা থাকে,
এবং তাদেরকে নিয়ে যদি প্রপার জায়গায় প্ল্যান করা হয় তাহলে ডেফিনেটলি সাকসেস পাওয়া সম্ভব টি-20 ক্রিকেটে। কারণ টি-20 ক্রিকেট শর্ট ফরম্যাটের খেলা, এখানে আপনাকে ক্যালকুলেটিভ হতে হয় এবং 2-3 জন ব্যাটারই অনেক কিছুর পার্থক্য বা পরিবর্তন করে ফেলতে পারেন। এবং এই দুজন খেলবেন, তার সাথে কোনো দিন ওমরজাই খেলবেন, কোনো দিন দেখা যাচ্ছে যে মোহাম্মদ নবী খেলবেন, কোনো দিন আজমাতুল্লাহ ওমরজাই খেলবেন, এভাবেই হয়ে যাচ্ছে। সো আফগানিস্তান এই স্ট্র্যাটেজিতে এবং তাদের সত্যিকার অর্থে তারা যেভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে তারা এডুকেটেড ক্রিকেট খেলেছে, টু বি ভেরি অনেস্ট। তাদের ক্রিকেটটা দেখে আমার কাছে মনে হয়েছে তারা শিক্ষিত ক্রিকেট খেলছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। লিমিটেড রিসোর্স নিয়েও যেভাবে ম্যাচ জেতা যায়, যেটা হয় যে সবাই তো তাদের ফাইটিং স্পিরিটের কথা বলেন, ফাইটিং স্পিরিটের চাইতেও বড় বিষয় আমার কাছে মনে হয়েছে তারা এডুকেটেড বা শিক্ষিত ক্রিকেটটা খেলেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই।